ভিডিও স্ক্রিনে আপনারা একটি বিএমএস সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটটি মূলত আজকে আমরা তৈরি করব। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য একটি বিএমএস সার্কিট তৈরি করা শিখব। ইতিপূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম লিথিয়াম ব্যাটারির সাথে কিভাবে বিএমএস সার্কিট সংযুক্ত করতে হয়, বিএমএস সার্কিট কিসের জন্য ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেটি সম্পর্কে বিস্তারিত ইতিপূর্বের ভিডিওতে বলেছিলাম। বিএমএস সার্কিট মূলত ব্যবহার করা হয় নিম্ন ভোল্ট থেকে উচ্চ ভোল্ট উৎপন্ন করার জন্য। আমার হাতে দেখতে পাচ্ছি এখানে তিনটি লিথিয়াম ব্যাটারি। এই লিথিয়াম ব্যাটারির ভোল্টেজের পরিমাণ 3.7 ভোল্ট। এখন আমাদের যদি কোনো কারণে 12 ভোল্ট বা তারও বেশি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা 12 ভোল্টের ব্যাটারি না কিনেই এই ব্যাটারি দিয়েই কিন্তু 12 ভোল্ট পেতে পারি। তার জন্য আমাদেরকে এভাবে ব্যাটারিগুলোকে সিরিজ আকারে সংযুক্ত করতে হয়। কিন্তু আমরা যদি সিরিজ আকারে সংযুক্ত করি তো সেক্ষেত্রে আমাদের চার্জ দিতে সমস্যায় পড়তে হয়। ব্যাটারিগুলো অনেক সময় চার্জ হয় না। আবার দেখা যায় যে তিনটা ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি ফুল চার্জ হয়ে গিয়েছে আর অন্য ব্যাটারিগুলো চার্জ এখনো পরিপূর্ণ হয়নি। এর জন্য এই ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য চার্জ হওয়া ব্যাটারিকে অপেক্ষা করতে হয়। এজন্য এই ব্যাটারিটি উত্তপ্ত হতে থাকে, আর যখন উত্তপ্ত হতে থাকে ব্যাটারির সেলগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় একটি ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে পুরো সার্কিটটি অচল হয়ে যায়, অর্থাৎ আর আমরা আউটপুটে ভোল্টেজ পাই না। আর বিএমএস সার্কিটটি মূলত ব্যবহার করা হয় যেন আমরা সমান্তরালভাবে ব্যাটারিগুলোকে চার্জ করতে পারি এবং সমান্তরালভাবেই ব্যাটারিগুলো থেকে চার্জ ডিসচার্জ হতে পারে। মূলত ডিসচার্জ এবং চার্জ এই দুইটা কারণেই বিএমএস সার্কিট ব্যবহার করা হয়। ভিডিও স্ক্রিনে আপনারা একটি বিএমএস সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটটি মূলত আজকে আমরা তৈরি করব। অনেক দর্শক আছেন যারা বিএমএস সার্কিট কিনতে দ্বিধায় পড়েন। এলাকা ভেদে বিএমএস সার্কিট কোথাও কোথাও পাওয়া যায়, আবার কোথাও পাওয়া যায় না। আর তারই ধারাবাহিকতায় আমরা এই বিএমএস সার্কিটটি যেন নিজেরাই তৈরি করতে পারি এবং বিএমএস সার্কিটের যেন খুবই মানসম্মত হয়, এই জন্যই আমরা আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিএমএস সার্কিটটি তৈরি করার জন্য আমাদের বিশেষ কোনো কম্পোনেন্টের প্রয়োজন নেই। যে কম্পোনেন্টগুলো প্রয়োজন পড়বে তা আমরা হাতের নাগালেই পেয়ে যাব। আজকে বেশ কিছু কম্পোনেন্ট নিয়ে এবং একটি সার্কিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ভিডিও স্ক্রিনে একটি সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটটি মূলত একটি বিএমএস সার্কিট। আমরা বিএমএস সার্কিটটি তৈরি করার পূর্বে একটু সার্কিট ডিজাইনের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের বিএমএস সার্কিটটি তৈরি করতে সুবিধা হবে এবং আমরা কত অ্যাম্পিয়ার বা কত সেলের বা কত ব্যাটারির একটি বিএমএস সার্কিট তৈরি করব সেটি সম্পর্কে সম্যক ধারণা পাবো। আমরা ভিডিও স্ক্রিনের দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। প্রথমে আমরা যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছি এটি হলো BD140, অর্থাৎ একটি BD140 পিএনপি ট্রানজিস্টর। আমার হাতে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছি এটি মূলত BD140 একটি পিএনপি ট্রানজিস্টর। আমাদের সার্কিটের সাথে এই ট্রানজিস্টরটিকে ঠিক এরকম ভাবে সংযুক্ত করতে হবে। দ্বিতীয় ট্রানজিস্টরটির ক্ষেত্রেও ঠিক একইভাবে এখানে লাগিয়ে দিই। এভাবে আমরা যদি 2 সেলের একটি বিএমএস সার্কিট তৈরি করি তাহলে এভাবে করতে হবে। আর যদি 3 সেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে 3টা ট্রানজিস্টরের প্রয়োজন। এবার আমরা যদি 4টি সেল অর্থাৎ 4টি ব্যাটারির বিএমএস সার্কিট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ট্রানজিস্টরের সংখ্যা আরও একটি বাড়াতে হবে। আমরা ফুল সার্কিটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা না করে প্রথমে একটি ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করি, তাহলে আমাদেরকে পরবর্তী ট্রানজিস্টর বা পরবর্তী সার্কিটের সংযুক্তগুলি বুঝতে সুবিধা হবে। প্রথম ট্রানজিস্টরটিকে এভাবে লাগানোর পর আমাদের প্রয়োজন হবে একটি 22K অর্থাৎ 22K রেজিস্টর। 22K রেজিস্টরটি এখানে লাগাতে হবে। এবার আমাদের প্রয়োজন হবে একটি 1K রেজিস্টর। 1K রেজিস্টরটি 1K লেখা এখানে লাগিয়ে দিতে হবে। এবার আমাদের প্রয়োজন একটি 33K রেজিস্টর। এখানে আমরা 33K রেজিস্টর লাগানোর পরিবর্তে একটি ভ্যারিয়েবল লাগাতে পারি। এখানে আমরা যদি একটি 10K ভ্যারিয়েবল ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যদি ভ্যারিয়েবলের ভলিউমটি ঘোরাই সেক্ষেত্রে আমাদের সার্কিটে ভোল্টেজের পরিমাণ কম বেশি করতে পারবো। আমাদের ব্যাটারির ভোল্টেজের পরিমাণ 3.7 ভোল্ট, যেটি আমরা 33K অর্থাৎ 33K রেজিস্টর দিয়ে নির্ধারণ করেছি। আর এর পাশাপাশি আমরা একটি TL431 জেনার ব্যবহার করছি, অর্থাৎ এটি অ্যাডজাস্টেবল জেনার। এই অ্যাডজাস্টেবল জেনারটি দেখতে ঠিক একটি ট্রানজিস্টরের মতো। এবার এই জেনারটিকে এভাবে উল্টিয়ে ধরতে হবে। এবার উল্টিয়ে ধরার পর আমাদেরকে ঠিক একইভাবে এই ছবির বা ডায়াগ্রামের
যেভাবে আর্ট করা আছে ঠিক একইভাবে সোল্ডারিং করতে হবে। এই জেনারটিকে আমরা যদি এভাবে উল্টিয়ে ধরি তাহলে এপাশের পিনটি ক্যাথোড আর এপাশের পিনটি অ্যানোড আর মাঝখানের পিনটি রেফ অর্থাৎ আরইএফ। এই অ্যাডজাস্টেবল জেনার ডায়োডটি দিয়ে সার্কিটের ভোল্টেজের পরিমাণ নির্ধারিত করা থাকবে। এবার সার্কিটের সর্বশেষ এখানে আমরা 4টি কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। এটি মূলত 4007 ডায়োড বা রেকটিফায়ার। এখানে আমাদের 4টি ডায়োডের প্রয়োজন আর এই 4টি ডায়োডকে আমরা সিরিজ আকারে সোল্ডারিং করেছি। আমরা ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করি, এখানে আমরা সাদা অংশ দেখতে পাচ্ছি এবং উপরের ডায়োডেও সাদা অংশ দেখতে পাচ্ছি। সুতরাং এগুলো আমাদের সাদা অংশ নির্ধারণ করবে। ডায়োডের সাদা অংশকে আমরা নিচের দিকে দিই, এভাবে আমরা সোল্ডারিং করে দিব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে আমরা একটি ডায়োডও তো ব্যবহার করতে পারতাম, তবে কেন আমরা এখানে 4টি ডায়োড ব্যবহার করব? এই 4টি ডায়োড ব্যবহার করার মূল কারণ হলো এখানে আমাদের ভোল্টেজের পরিমাণ কমিয়ে আনা। কেননা আমরা এখানে 12 ভোল্ট থেকে চার্জ করব আর আমাদের ব্যাটারির জন্য প্রয়োজন হবে 3.7 ভোল্ট বা 4 ভোল্টের কিছু সামথিং। আর এই ডায়োডগুলো দিয়ে মূলত ভোল্টেজ কমানো হয়। ডায়োড দিয়ে কিভাবে ভোল্টেজ কমানো হয় সেটি দেখতে হলে বা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিও থেকে দেখে আসবেন। এছাড়াও এই ডায়োডটি দিয়ে এখানে এমন একটি কাজ করা হয় যেটা আমাদের এই সার্কিট থেকে, এই ব্যাটারির সার্কিট থেকে চার্জ উপরের দিকে যাবে না, শুধু চার্জ নিচের দিকে আসবে, অর্থাৎ এটিকে প্রাচীর আকারে ব্যবহার করা হয়ে থাকে। আমরা প্রথম সার্কিটটি সম্পর্কে কিছুটা হলেও জানলাম। এবার দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রেও একইভাবে এবং তৃতীয় সার্কিটের ক্ষেত্রেও একইভাবে কম্পোনেন্টগুলো বসিয়ে নিতে হবে। আমাদের এই বিএমএস সার্কিটটি মূলত 3 সেলের বা 3টি ব্যাটারির একটি বিএমএস সার্কিট। এজন্য আমাদেরকে 3টি ব্যাটারি সোল্ডারিং করতে হবে। ব্যাটারিগুলোকে সিরিজ আকারে সংযুক্ত করেছি। ব্যাটারির এপাশের পিনটিকে আমরা পজিটিভ চিহ্ন, ব্যাটারির এপাশের পিনের সাথে আমাদের ব্যাটারির পজিটিভ লাইন সংযুক্ত করতে হবে। আর এখান দিয়ে আমাদেরকে পাওয়ার ইনপুট দিতে হবে, পজিটিভ লাইন ইনপুট দিতে হবে। আমরা ব্যাটারিকে এভাবে সংযুক্ত করে নিব। ব্যাটারির পজিটিভ লাইনটিকে 11.1 ভি এখানে সংযুক্ত করে দিতে হবে এবং নেগেটিভ লাইনকে এখানে সংযুক্ত করে দিতে হবে। এবার আমাদেরকে ব্যাটারি চার্জ করার জন্য P+ এবং P- দিয়ে চার্জ ইনপুট এবং আউটপুট করতে হবে। এবার দ্বিতীয় ব্যাটারির B1 এর সাথে 7.4 ভোল্ট অর্থাৎ প্রথম সার্কিটের শেষ অংশের সাথে লাগিয়ে দিতে হবে। এবার B2টাকে দ্বিতীয় সার্কিটের শেষ অংশের সাথে সোল্ডারিং করতে হবে। এবার B- তৃতীয় সার্কিটের শেষ অংশের সাথে সোল্ডারিং করতে হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে ট্রানজিস্টর বাড়াতে পারি বা আমাদের ব্যাটারি সেলগুলোকে বাড়াতে পারি। এবার আসা যাক আমাদের সার্কিটটি কিভাবে কাজ করবে। আর এই সার্কিটটি কিভাবে কাজ করবে সেটি জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা যদি এখানে পজিটিভ লাইন ইনপুট করি চার্জ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এই পজিটিভ লাইনটি ট্রানজিস্টর হয়ে এখানে আমরা যে অ্যাডজাস্টেবল জেনারটি ব্যবহার করলাম সেটি আমাদের ভোল্টেজের পরিমাণ ফিক্সড রাখবে। আর যখনই আমাদের ব্যাটারিতে চার্জ পরিপূর্ণ হয়ে যাবে তখনই এই BD140 ট্রানজিস্টরটি চালু হয়ে যাবে। আর যখনই চালু হয়ে যাবে তখন এই ডায়োডগুলো হয়ে পজিটিভ লাইন এখানে আসতে শুরু করবে, অন্যথায় BD140 ট্রানজিস্টরটি অফ হয়ে থাকবে। যখনই এই ব্যাটারিটি ফুল হয়ে যাবে, এ পাশের অংশটি অর্থাৎ এই যে এই ব্যাটারিটি ফুল হয়ে যাবে, তখনই এপাশ দিয়ে পজিটিভ লাইন আসতে শুরু করবে। আর এই পজিটিভ লাইনটি তখন দ্বিতীয় ব্যাটারির পজিটিভ লাইন হিসেবে কাজ করবে আর এপাশ দিয়ে অলওয়েজ নেগেটিভ লাইন আসতে থাকবে। এভাবে একের পর এক সেল পরিবর্তন হতে থাকবে। প্রথম ব্যাটারির চার্জ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন একইভাবেই দ্বিতীয় সার্কিটে লাইনটি কনভার্ট হয়ে যাবে। এবার দ্বিতীয় ব্যাটারিকে যখন চার্জ পরিপূর্ণ করে ফেলবে তখন তৃতীয় ব্যাটারিকে চার্জ করার জন্য এপাশের ডায়োডগুলি পজিটিভ ভোল্ট আউট করতে শুরু করবে আর এপাশ দিয়ে তো নেগেটিভ ভোল্ট সব সময় আসতেই থাকছে। এভাবে একের পর এক ব্যাটারি সেলগুলো কনভার্ট করতে থাকবে, একটির পর আরেকটি অটোমেটিক্যালি সংযোগ নিয়ে নেবে। সার্কিটটি দেখে এবং আমি যেভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম এভাবে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে শুধুমাত্র সার্কিট এবং এই সার্কিটটি ফুল করার জন্য কি কি কম্পোনেন্ট প্রয়োজন হবে আর কম্পোনেন্টগুলো আমাদেরকে কিভাবে ধরতে হবে সেটি সম্পর্কে ধারণা দিলাম। পরবর্তী ভিডিওতে সার্কিটটি ডিজাইন করে এবং সার্কিটটি তৈরি হয়ে গেলে পরীক্ষা করে দেখানো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ফুল সার্কিটটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।